আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। জোর কদমে হাঁটতে লাগলাম। নিজ গ্রামের রাস্তা আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। মনে হবার কথাই, একে তো 2 বছর পরে এসেছি, তাই আবার মেঘাচ্ছন্ন অন্ধকার রাত। গড় গড় শব্দে কোথায় যেন বাজ পড়ল। সে আলোয় ঘড়ি দেখে নিলাম, রাত 10:20। 10টা গ্রামের জন্য গভীর রাত। গ্রামবাসীরা এখন গভীর ঘুমে মগ্ন। গ্রামে আপন বলতে এক চাচা আছে, তাও আপন চাচা নয়, লতায় পাতায় জড়িয়ে পেঁচিয়ে চাচা। আপনারা মনে করতে পারেন 2 বছর পর হঠাৎ চাচাকে মনে পড়লো কেন? চাচাকে মনে পড়েনি, মনে পড়ছে আমার গ্রামের জমিগুলোর কথা। পৈতৃক সূত্রে পাওয়া বেশ কিছু জমি আছে এখানে। আমার চাচা তার ছেলে পুলে নিয়ে লুটে পুটে খাচ্ছে। গত কয়েক বছর ফসলের ভাগ এক কানা করেও পাইনি, তাই ভেবেছি এগুলো বিক্রি করে দেব। 2 বছর আগে ফসলের ভাগ নিতে এসেছিলাম, আমার চাচা মিষ্টি কথায় ভুলিয়ে ভুলিয়ে আমাকে বিদায় করে দিয়েছিল। গ্রামের লোকেরা মনে করে শহরের সবারই টাকার মেশিন আছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অন্ধকারে হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। বিদ্যুৎ চমকালো। সে আলোয় সামনের তেঁতুল গাছটিকে দেখতে পেলাম। আমাকে বাম দিকে যেতে হবে। ডান দিকে তন্ত্রপুর গ্রাম। তন্ত্রপুর নামটা বড়ই অদ্ভুত, তাই না? ছোটবেলায় শুনেছি ওই গ্রামে এক তান্ত্রিক বাস করত, যে কিনা শয়তানের উপাসনা করত। প্রতি বছর অমাবস্যার রাতে শয়তানকে খুশি করতে সেই তান্ত্রিক নরবলি দিত। গঞ্জ থেকে রাত করে বাড়ি ফেরার লোকদের নিজের ক্ষমতা বলে নিয়ে আসতো সেই তান্ত্রিক। ছোটবেলায় এসব গল্প শুনে কতই না ভয় পেতাম। সেই কথা ভেবে এখন হাসি পাচ্ছে। তবে তান্ত্রিকের বাড়িটা এখনো আছে। গ্রামের লোকজন তান্ত্রিককে সহ তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই থেকে বাড়িটা ভুতুড়ে হয়ে আছে। কাজ না থাকলে কেউ ওই বাড়িটার ধারে কাছে ঘেঁষে না। কোথায় এসেছে অনুমান করতে পারলাম না। সবকিছু একদম অচেনা মনে হচ্ছে। এতক্ষণে পৌঁছে যাবার কথা, হয়তো আরেকটু সামনে, এই ভেবে আবার হাঁটতে লাগলাম। মনের ভেতর অস্থির একটা ভাব অনুভূত হচ্ছে। তান্ত্রিকের গল্পটাই বোধ হয় এর জন্য দায়ী। মানুষের মস্তিষ্ক একটা আজব জিনিস, একটু সুযোগ পেলেই। আরে, এই বাড়িটা কোথা থেকে এলো? এই বাড়িটা তো এখানে ছিল না। অন্ধকারে ঠিক মতো দেখতে পাচ্ছি না, বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় আছি। এবার ঠিক মতো দেখতে পেলাম প্রকাণ্ড একতলা বাড়ি। বুঝতে পারলাম এটাই সেই তান্ত্রিকের বাড়ি। কিন্তু আমি এখানে এলাম কি করে? ভুল করে চলে এসেছি। আমি তো তেঁতুল গাছটার বাম দিক দিয়ে এসেছি। যাই হোক, এবার আমাকে উল্টো পথে ফিরতে হবে। কয়েক পা এগুতে জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টিতে ভিজলে নির্ঘাত অসুখ হবে। সে ছোটবেলা থেকে বৃষ্টি আমার চিরশত্রু। আশ্রয় বলতে এই তান্ত্রিকের বাড়িটাই। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আমি কি ভয় পাচ্ছি? নিজেকে প্রশ্ন করলাম। দৌড়ে বারান্দায় উঠলাম। এখানেই থাকবো যতক্ষণ বৃষ্টি না কমে। নিজেকে বোঝালাম সবকিছু মিথ্যা। তান্ত্রিক কোনো কালে ছিল না, ওসব গ্রামবাসীর গল্প। আর থাকলেও এতদিনে মরে ভূত হয়ে গেছে। ভূত ভূত এসে যদি ঘাড় মটকে দেয়? একচোট হেসে নিলাম। তাতে মন থেকে ভয় দূর হবে। বারান্দায় দাঁড়িয়েও বৃষ্টির হাত থেকে রক্ষা পাচ্ছি না। বৃষ্টির পানি বাতাসের ঝাপটায় গায়ে এসে পড়ছে। অগত্যা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ক্যাঁচ ক্যাঁচ শব্দে আধ পোড়া দরজাটা মৃদু প্রতিবাদ জানালো। অন্ধকার ঘরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছি। ভেতরে যাবার কোনো ইচ্ছাই আমার নেই। আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে এই অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছি, সময় ফুরোতেই চায় না। ওদিকে বাইরে বৃষ্টি ক্রমেই জোরে হচ্ছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি বলতে পারবো না। হঠাৎ করে অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে এলো। ভেতরে কি কেউ আছে নাকি ভুল শুনলাম? ভুল শুনেছি বোধ হয়।
আবারও সেই শব্দ। না, এবার ভুল নয়, সত্যি শুনছি। ইচ্ছা করছে ভেতরে যেতে, কিন্তু ইচ্ছাটাকে দমন করে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। তাছাড়া কোন দিক থেকে শব্দটা আসছে তাই অন্ধকারে খুঁজে বের করতে পারবো না। শেষ পর্যন্ত ইচ্ছারই জয় হলো। হতে পারে কেউ এ বাড়িতে বসবাস করছে। অন্ধকারে হাতড়াতে লাগলাম। ভেতরে যাবার কোনো দরজা আছে নিশ্চয়ই। বেশিক্ষণ লাগলো না, দরজাতে ধাক্কা দিলাম, কিন্তু খুলছে না। আবার সে কোঙানের আওয়াজ। ভেতরে কেউ আছেন? ওপাশ থেকে কোনো শব্দ শুনতে পেলাম না। ভেতরে কেউ কি আছেন, শুনছেন? গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজাটাতে ধাক্কা দিলাম। বিকট শব্দে দরজাটা ভেঙে পড়ল। এটা অন্ধকার, তবে আগেরটার মতো না। কোথা থেকে যেন সামান্য আলো আসছে। আমার অনুমানই ঠিক, এখানে কেউ বাস করছে। তা না হলে আলো আসবে কোথা থেকে? আলোর উৎস বের করে ওদিকে এগোতে লাগলাম। বড় একটা ঘরে এসে থমকে দাঁড়ালাম। আগুন জ্বলছে, তার মানে সত্যি কেউ আছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। সামনের দিকে তাকাতেই আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। বিরাট মূর্তিটা আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ওটা পাথরের কোনো মূর্তি নয়, একেবারে জীবন্ত। সারা শরীর শিরশির করছে। তান্ত্রিকের গল্পটা যে সত্যি, এবার তা মনে হলো। কিন্তু সে তো অনেক আগের কথা। আবারও গোঙানের শব্দ শুনতে পেলাম। শব্দের উৎসটার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশে তাকালাম। চমকে উঠলাম। এ কি? মূর্তিটার পায়ের কাছে কাকে যেন বেঁধে রাখা হয়েছে। তার গলায় জবা ফুলের মালা। পালানোর তাগিদ অনুভব করলাম, কিন্তু অসহায় একজন মানুষকে মৃত্যুর মুখে রেখে পালাতে পারলাম না। এক পা, দু পা, এভাবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। লোকটি মাথা নিচু করে আছে। আস্তে আস্তে তার মাথাটি উপরের দিকে উঠালাম। প্রচন্ড ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। হৃৎপিণ্ডটা পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি একটু সাহস সঞ্চয় করে আবার দেখলাম, আমি, হ্যাঁ আমি তো, একদম হুবহু আমার চেহারা। পাগলের মতো ছুটতে লাগলাম। বৃষ্টির পানির স্পর্শে কিছুটা ভালো লাগলো। তেঁতুল গাছটার সামনে এসে তারপর দম ছাড়লাম। শয়তানটা যদি পিছনে, বাম দিকের রাস্তা দিয়ে আবার ছুটতে লাগলাম। কতক্ষণ ধরে দৌড়চ্ছি তার হিসেব নেই। একসময় থমকে দাঁড়ালাম। ক্লান্তিতে সারা শরীর ভেঙে পড়তে চাইছে। কাদার মধ্যে শুয়ে পড়লাম। আমি কোথায়? কয়েকবার ঘন ঘন বিজলি চমকালো। এ কি? আমি এখানে কি করে এলাম? সেই অভিশপ্ত বাড়িটায়। এবার আর দৌড় দিলাম না। জানি কোনো লাভ হবে না। ভাগ্যের পরিহাস মেনে নিতেই হবে। ভূতিকা পর্ব ৬৬। আজকের গল্প খগম, রচনা সত্যজিৎ রায়। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবে মাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞেস করলো, আপ লোগ ইমলি বাবা কো দর্শন নেই করেঙ্গে? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটা ওঠেই না। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির। ভারী মনোরম পরিবেশ। সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যায়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া
যে ব্যাপারটা শুনে আরো কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটে আছে, সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে, আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধূর্যটি বাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিন দিন বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব পাচ্ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধূর্যটি বাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, বেটে রোগা ফর্সা, চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাক বাংলোয় বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটা অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতেও বেশি আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধূর্যটি বাবু আমার একদিন আগে এসেছেন। কেন এসেছেন তা এখনো খুলে বলেননি, যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার কেল্লার প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে, আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেবের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধূর্যটি বাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন, আর হাত দুটোকে অস্থির ভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধূর্যটি বাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন। এত অধৈর্য হলে কি চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটি বাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবে নাকি দেখতে? ধূর্যটি বাবু তার হাতের সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতেই থাকতাম, নিজে হাতে অনেক সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজে সাধু বাবার ব্যাপারটা যে কতটা সত্যি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাল তো এমনিতে বিকেলে কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়না কেল্লা দেখে আসার পর থেকে তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীর উপর খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরল ভাবেই। ভক্তির কথা আসছে কি করে, কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগই হয়নি এখন পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। অভিজ্ঞতাটা হলো ধূর্যটি বাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যায়াম। বছর 10 আগে তার জ্যাঠা মশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধূর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের শতকরা 90% সাধুই আসলে ভণ্ড অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোন কোন সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতে হলো যে দেখিনি,
দেখবেন না, এ হলো আষাঢ়ে অপর দেশ। শুনবেন অনেক কিছু, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতে দেখুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগুলো গপ্পের ডিপ্প। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন দিয়ে লঙ্কা পড়ছে, ভীমের অ্যাপেটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক্রত, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সে তো এইসব পুরাণ থেকে শুরু হয়েছে। অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছুতে 4টে বেজে গেল। ধূর্যুরি বাবু ও ব্যাপারে আর আপত্তি করেননি। হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছ থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের উপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনো ঘন্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল গাছের ঘন ছাউনির জন্য এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের এক পাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। দুর্যোটি বাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞেস করুন। आप बालकिशन से मिलना चाहता है। ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিশন, সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। সে সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, বালকিশন রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। 2 দিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এ খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলা আরো একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার উপর কিছু কাঠ পিঁপড়ে নাকি তার গর্তে ঢুকে বালকিশনকে বেশ কাবু করে ফেলেছিল। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে বনচত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধূর্যটি বাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখেল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। দোকানে 2টো লোহার মাকড়ি, গলায় গোটা 4 ছোট বড় মালা, ডান কোণের উপরে একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পেছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি 2টো চাটাই বার করে এনে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোষা কেউটিকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি, তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে 100 গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারিদিকের গাছপালা থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পাক গিয়ে ধূর্যটি বাবু হঠাৎ থেমে গেলেন। সাপটা না হয় নাই দেখা গেল, তা গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না?
তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলছিল ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতে সামনে একটা কাঁটা ছোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরো কমে এসেছে। ধৈর্যটি বাবু তার কোটের পকেট থেকে একটা ছোট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পেছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ধূর্চুরি বাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখে রোগ চেপে গেছে? আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ কাঁচা খুঁড়ি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধূর্চটি বাবু টর্চটা ধরে আছেন গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ছিঁচি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শীষের মতো শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমে সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জল চলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিক লিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকে জিপে ফিরে যাবার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, आप तो देख लिया, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধ হয় বালকিশন এখনো মাথাটা পার করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও তো কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটলো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধূর্চটি বাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিষ্টের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন, আর তারপরে পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধূর্চটি বাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গে বললেন, ওয়ান কেউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফোরিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধূর্চটি বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধূর্চটি বাবুই প্রথম পেছন ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে
ধূর্যটি বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো, এখন সেটা নির্দেশ করছে ধূর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনে দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার হাতের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিজন স্ট্রিটে আমার মামা বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না এমনি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে তাতে কি হলো, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। ধূর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমাল মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা পার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধূর্যটি বাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধূর্যটি বাবু আরো 2-1 আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতো চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধূর্যটি বাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতি ভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজে ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিশনের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলা চামুন্ডারা আরেকটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়দ কাঁঠাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধূর্যটি বাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে গেলে জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশনের কথা ভেবে আক্ষেপ করছেন? ধূর্যটি বাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা যাবে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। ফিস ফিসটা ফোঁস ফোঁস। ধূর্যটি বাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস, সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বালকিশনের
বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনের প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে ছাগল টাগল না বুঝে বলল, হ্যাঁ বাবু, দুধ है और अंडा भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। বাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও স্থিরগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করেই নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে খরা হয়ে গেছে কদিন, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ চাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব, মাঝরাত্রিরে সবাই মধুপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। এ ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। প্রমাণ যাতে হতে পারত সে জিনিসটা ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজে সেটা যে প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি তাতে আর আশ্চর্য কি। যাকে এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানে উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পেছনেই ধূর্যটি বাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর জন্য কোনো ওষুধ? মশা এলো থেকে? আপনার ঘরে দরজা জানলায় জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন আসুন ভেতরে আসুন, দেখি কি দাগ হলো। ধূর্যটি বাবু ঘরের ভিতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতে দাগগুলো দেখতে পেলাম। রুহিতন মার্কা কালশিটের মতো দাগ। এ জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, পিঠখুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, উনি আর চিন্তা করবেন না। আর এটা বোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর সম্ভব হচ্ছে না। আর সত্যি বলতে কি, সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরা বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে চিঠি ডাকছে। না, শুধু চিঠি না, তাছাড়াও আরেকটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ। শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি, অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে
আমি কিছুই জানি না, কিন্তু সত্যি বলতে কি মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণ আমি ধূর্যটি বাবুর মধ্যে দেখিনি। দিগ আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমানের কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলেছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির রেডিয়ামের ডায়ালে তখন বলছে 11:15। পুবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে হাঁক দিলাম, কি ব্যাপার ধুজুরি বাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু। অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপকে দন্তস্য। আমি আমার বিরক্তির লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এইটে জানবার জন্য এত রাতে দরজা ধাক্কালেন? দন্তস্য। আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক, তখন দন্তস্য। আর তালব্যস সেটা অন্য সাপ। তার মানে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটা ঘুমের ওষুধ দিই। ও জিনিসটা আমার কাছে আছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমাই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পেছন পেছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হা করে জিভটা বার করে দিলেন। জিভে যে কিছু একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যায়াম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোর হাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা একটু ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোন রকম আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়ছে। তাই প্রতিফলিত আলোয় ধূর্যটি বাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতো শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধূর্যটি বাবু দিব্যি গরম টরমে কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন তাহলে তাকে ফেলে আমার পক্ষে যাওয়া মুশকিল হবে। বিদেশে বিভুঁয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা।
জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধ হয় ধূর্যটি বাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিস ফিস গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিষান, বালকিষান, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু কেটে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্ক মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমলো, চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটেকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরে ইমলি বাবা ধূর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষণ গেছে, তার জায়গায় আরেকটা বালকিষণ আসবে। সেই দ্বিতীয় বালকিষণ কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দু ভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটি বাবু জিজ্ঞেস করছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন, তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঢোড়া সাপ হয়ে যান। খগম, সাপ, সাপ সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোড়া, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে, উপরের দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক উপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না, দরজা আমি খুলবো না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিঠি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে। প্রথম রাত্রি দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, ছুহা তো আছেই, সুচন্দ্র আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল, ঘুরে দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানালা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধ হয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধূর্যটি বাবু
বারান্দায় যাবার দরজাটা খুলেছেন। আমার ঘরের যেদিকে জানালা, বারান্দায় যাবার দরজাও সেদিকে। ধূর্যটি বাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধূর্যটি বাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। শিশির শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানালার বাইরে। জানালাটা ভাগ্যিস চালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানালার তলার দিক থেকে উপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জল জলে কটা চোখ, নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রায়ী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ। একটা কাতর কোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বালকিশনের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান। ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করেছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে। ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল ধূর্যটি বাবুকে দেখেনি। নানান রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কত দূরে যাবেন তিনি? কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজিদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যে তল্পি তল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছলাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো 2টি বেড়েছে, তার মধ্যে একজন মধ্যবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকের সেই ভস্য করা চাউনির সঙ্গে আজকের চাউনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন খবর আছে বই কি,
তোমার দোস্ত আমার আশা পূরণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আর আমি এত দূর আসিনি। আমি এসেছি ধূর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্নও যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতি চিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাঁটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকিশনের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবু ডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাঁটা ঝোপ, পাথরের টুকরো আর চোরা কাঁটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুঁড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে দড়ি থেকে ঝুলছে দেখে এসেছি। সেটা একটা খোলস। সারা খোলসের উপর রোহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত, আর তলা দিয়ে কি এক জোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শিশু হলো, ওই যে সূর্য ডুবলো, ওই যে ইমলি বাবা ডাকছে, বালকিশন, বালকিশন, বালকিশন। সন্ধ্যা হবার খুব বেশি দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছিলাম। এমন সময় এক পুরনো বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছে একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, এই বাড়ি। আমি হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়লে একটা ছেলে ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? আমার বন্ধু বলে, জ্যোতিষ মশাই বাড়ি আছেন? ছেলেটা জিজ্ঞেস করলো, কোথেকে এসেছি, কি দরকার? আমার মনে হলো এই তারানাথ বাবু বোধ হয় সারাক্ষণ পাওনাদারের ভয় থাকে। যা হোক, বেশ কিছুক্ষণ পর আমরা ভেতরে ঢুকলাম। ছোট্ট একটা ঘরে আমরা তক্তপোষের উপর বসলাম। একটু পর ভেতরের দরজা খুলে এক বৃদ্ধ লোক ঘরে ঢুকলো। আমার বন্ধুটি দাঁড়িয়ে প্রণাম জানালো, আমিও তাই করলাম। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। গায়ের রং ফর্সা। এই বয়সেও গায়ের রঙের চৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়। চোখ দুটো বড় বড়, উজ্জ্বল।
জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিং এর চেহারা মনে পড়ল। দুজনের মুখের ভেতর এক আশ্চর্য মিল আছে। কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো একটু বেশি, আর এই লোকের চোখের কোণের কুঞ্চিত রেখাগুলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার অনেকটাই হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্মদিন 15 শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15 শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য, আমার জন্মদিন আর বিয়ের দিন এক হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ভাড়া গিয়েছিল। সেই সাথে ক্ষমতার অপব্যবহারের কারণে ক্ষমতাও কমতে শুরু করে। তবে ধূর্ততা, ফন্দিবাজি এসব গুণের কমতি ছিল না তারানাথের ভেতরে, আর তাই প্রসার কমে যাওয়ার পরও সে টিকে আছে। প্রসার কমে যাওয়ার পর আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ খুব একটা পায়নি, তাই সে খুশি হলো। আমার উপর তার একটা বন্ধুত্ব জন্ম নিল। তো একদিন তারানাথ আমাকে বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে রেখে এই 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানে জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকতে হয়। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। উপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যেতাম। তার অদ্ভুত কথাগুলো
আমার খুব ভালো লাগতে থাকে। হয়তো নগর জীবনের ব্যস্ততার বাইরে নতুন একটা জগতের খোঁজ আমাকে আরো আগ্রহী করে তোলে। একদিন তারানাথের ওখানে গেলাম। আমাকে দেখে সে বলল, চলো, বেলেঘাটায় একজন বড় সাধু এসেছে, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো ভালো সাধু সন্ন্যাসীর খোঁজ করা, আর সে যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলি ফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বের করে দেখি তাতে বেলি ফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ আর সাধু ছাড়া অন্য কেউ নেই। আমার নামও লেখা, সুতরাং হাত সাফের সম্ভাবনাও নেই। আমি যে অবাক হইনি তা নয়, তবে তারপরও তান্ত্রিক শক্তির মাধ্যমেই সাধু যদি আমার রুমালে গন্ধের সৃষ্টি করেন, এই কষ্ট করে তন্ত্র সাধনার মানে যদি হয় আতর তৈরি করা, আমি তার কোনো মানে দেখি না। আতর তো বাজারেও পাওয়া যায়, তাই না? ফিরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করছে, তার জন্যই তুই একটা সামান্য শক্তি পেয়েছে। তাই বা কেমন করে হয়? বৈজ্ঞানিক উপায়ে আতর বানাতেও অনেক তোড়জোড় প্রয়োজন। যদি ধরি হিপনোটিজম, তাও সেটা না হয় সাধুর সামনাসামনি থাকলে কাজ করার কথা, কিন্তু ওর ওখান থেকে চলে আসার পরও এখনো তা কার্যকর থাকার কথা নয়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গেলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোইনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করে ফেলতো। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই নয়। এর চেয়ে অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিল। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় তিনি আমাদের বাড়ি প্রায়ই আসতেন, আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখ, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টা খানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছোটবেলাতে সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখনও বেরোয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে গরম পায়ে দিয়ে ঘাটের বৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে বৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাস বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়?
আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনছ? তাদের বংশে এখন কি আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। তবে রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সবিনয়ে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার আর বয়স কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মরে গেছে সেই কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এইসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়, তার অতি তরুণ অবোধ নাতির কোন ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবে বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করবে, যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার সারানা। সংসার তুই সারস নাই, সারতেও পারবি না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বুঝবার বয়স হয় নাই। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস না। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছরবান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোর সংসার করতেই হইব। তোর সাধ্য নাই অন্য পথে যাওয়া। যা, চলে যা, তোরা আশীর্বাদ করতেছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস ছিল না তার পেছনে যাবার। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও তার পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে ঢুকে পড়েছেন। প্রসঙ্গক্রমে বলে নেই, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ পেলাম না। ওদের এক আত্মীয় একবার শীতে বাড়ি আসলে তার কাছ থেকে জানলাম 4-5 পুরুষ আগে তাদের বংশে রামরূপ সান্যাল নদীর ধারে একটা মন্দির বানান। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিয়ে করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফিরেননি। অন্তত 150 বছর আগের কথা। জিজ্ঞেস করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তিনি বললেন, তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে উঠলাম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশায়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের উপর।
কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো এক অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চটে, বলল, এ বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, এক থাপ্পড় মারবো, পালা এখান থেকে। বিপদে পড়বি কিন্তু বললাম, পালা, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর চেহারা দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বলল, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বলল, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলো এক লাথি। বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এই এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনদিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বলল, লাঠিটা খুব লেগেছে না রে? তার রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একটা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারল। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই, সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করেছে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ আছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামন, কিছু তো খাওয়ানো দরকার। বল, কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো। অমৃত জিলাপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলো। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশে পড়েছিল, হাতে তুলে নিয়ে বলল, এই নে, খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক অদ্ভুত ভাবে হেসে বলল,
ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই, এর কথায় মরা পুরানো কয়লা মুখে দেব, ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই থুথু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরা মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলি, পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি রাবড়ি, বর্তমান কলা, পেটুক কথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। এরকম নিষ্ঠুর কথা আমায় কেউ কখনো মুখের ওপর বলেনি। একটাও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিরই স্বপ্ন দেখলাম। আমার মাথার কাছে দাঁড়িয়ে হাসে হাসে মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলো নাকি। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বলল, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাদল নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বলল, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলো। সে বলল, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা। ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলে কেন মুখ পোড়া? বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিতে লাগলো। ওর মুখে কিচ্ছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল অবশ্য ওগুলো আর তত গায়ে মাখি না, গা শোয়া হয়ে গেছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে। পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তো বিয়ে পথে এসেছিস কেন রে? অলপ্পে ঘাটের মরা, যা তোরা এখান থেকে। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামাটার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এই নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু শুধু এতদিন সময় নষ্ট করেছি। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় আসলেই তাকে খুব বিদুষী বলে মনে হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর খুব খুশি হলো। বিকেল বেলা যখন গেলাম তখন নিজেই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও অবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম জীব আছে
তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি হয়েছ তো তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর চারপাশের পরিবেশও এই কথার উপযুক্ত। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কয়েকটা শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে আছে। কোনো দিকে লোকজন নেই। মনের গভীরে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন। কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর আটকাতে না পেরে বললাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ, তাই না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন, পাগলি ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম কি আমার করবে, যা করবার তা করেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার আর নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি যেন টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটা ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে আছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যায় কি না যায়, 2-1 পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বলো না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, আরো তো লজ্জার দরকার নেই, এসো এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি,
এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো, বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বলল, মরণ, ঘাটের মরা আবুল তাবুল বকছে। বললাম, না, সত্যি কথা বলছি, আমায় কোনো ভয় দেখিও না যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি বলল, শোন, তবে একটা মরা চাই। আসবে শিগগির অনেক মরা, এ ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মরা পাওয়া গেছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা টাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গেছে। সেই চড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোন ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বলল, তুল মরাটা, সে করবে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে। ওকে তুলে সে করে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমার বেশি কষ্ট হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো। ভয় পেয়েছ তো মরেছ। আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলল, চেঁচিয়ে মরছিস কেন তুই? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার খুব ভয় হলো। মনে ভাবলাম, এ তো ভয়ানক লোক দেখছি, গায়ের লোক ঠিকই বলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধে থেকে আমায় তাই করতে হলো। সব সাধনা অনুষ্ঠান সম্পর্কে সবকিছু তোমার না জানলেও চলবে। সন্ধ্যার পর থেকে আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো ভয়ঙ্কর কিছু দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত দুপুর হলো, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখি না। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সারা শরীর শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ঘটলো। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে একটা পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়ালের টাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে এক
একটা, দুটা, 5টা, 10টা, 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দু পায়ে গম্ভীর ভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। যে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নর কঙ্কাল, দূরে কাছে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কত কালের পুরানো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে ক্ষয়ে গেছে, কোনটার মাথার খুলি ফুটো, কোনটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো, নাড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমায় পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে এসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ, আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গেছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গেছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ মাফ করেন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বলল, মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌঘ পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গেছি। বলে কি? মেয়েটি আবার বলল, আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি না, ও ছেড়ে দে। আমি বললাম, আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? আমি বললাম, দিলাম। এই সময় যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল।
পড়তেই ভয়ে আর বিস্ময়ে আমার সারা শরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গ করে হেসে বলল, চেয়ে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে খুনে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসি রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো মাঠ জুড়ে নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে নাচ শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁচর। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু পেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারদিক পূর্ণ হয়ে গেল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে। সেই গভীর রাত্রে শেয়ালের চিৎকার আর নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল তখন আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখ, ঘৃণা, নিষ্ঠুরতা আর বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাগা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুর ভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি, সে সবটা চিৎকার করে কেঁদে বলল, আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমনি হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার করো। কত কাল আছি শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন একটু ভোর হচ্ছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বলল, যা, তোর দৌড় বোঝা গেছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও চিমচিম করছে। বললাম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে টিপে হেসে বলল, তাই তুই ষোড়শের রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি। কহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তা জানিস কি? ওসব মায়া। আমি বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে। আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহা ডামরি মহা ভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না? আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাদুর কথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের? আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলপে,
তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনেই বসেছিলি বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এ তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। বাঘলে কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভ্রম। তান্ত্রিকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবই আমার ভ্রম, সবই ভ্রম। আমরা এখন চলে যাবো কুইনের একটা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। বিদায়, কুইনের গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। টাটা।